জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার, বৈষম্য বিরোধীরা। আরাকান আর্মির প্রভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট, দুপক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। দেশকে আবারও নির্বাচনী ধারায় ফেরাতে আহ্বান তারেক রহমানের। পাওনা আদায়ে এস আলমের জমি উঠছে নিলামে, ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক, ডেইলি মেইলের প্রতিবেদন। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। সংবাদে আরও থাকছে, নতুন করে আঁকা হলো শেখ হাসিনা ঘৃণাস্তম্ভের গ্রাফিতি, ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য দলের মতামত সাপেক্ষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল পক্ষ ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে বলে জানানো হয়। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। কিছুদিনের মধ্যেই এই ঘোষণাপত্র প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার পরপরই বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রূপায়ণ টাওয়ারে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সিরাত, বৈঠকের এখন কি অবস্থা? ধন্যবাদ রিয়াজ। আমি এই মুহূর্তে আছি রূপায়ণ টাওয়ারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সেই অফিসে। একটু জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের স্মরণে তারা একটি ঘোষণাপত্র জারি করেছিল। সেই ঘোষণাপত্র জারি করার যে কর্মসূচি, সেই কর্মসূচি আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি কর্মসূচি আয়োজন করেছিল এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে আনুমানিক ২ লক্ষেরও বেশি মানুষের একত্রিত হওয়ার একটি কথা ছিল। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি বলেছেন সরকারিভাবেই এই ঘোষণাপত্র জারি করা হবে। সেই সরকারিভাবে ঘোষণাপত্র জারি করার যে ঘোষণাটি এসেছে সরকার থেকে, সেই ঘোষণাটির পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা কিন্তু এই তাদের যে অফিস, সেই অফিসে কিন্তু বৈঠকে বসেছে। তারা আসলে সরকার থেকে যে ঘোষণাপত্রটি জারি করা হবে, সেই ঘোষণাপত্র জারি করার যে ঘোষণাটি এসেছে, সেই ঘোষণার কারণে কিন্তু তারা বসেছে এবং তারা কিন্তু ভেতরে বৈঠক করছে। তারা আসলে কালকে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা বৈঠকে বসেছে। আমরা কিন্তু এখনও অপেক্ষায় আছি এবং আমরা 10টা থেকে কিন্তু এই তাদের যে অফিস, সেই অফিসের সামনে অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি। তারা এখনও আসলে তারা কালকে কি করবে বা কালকে তাদের যে পূর্ব ঘোষিত বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে পূর্ব ঘোষিত যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আদৌ হবে কিনা বা তাদের কর্মসূচি কি স্থগিত হবে, সেই বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে আসেনি। এবং এই যে জুলাই অভ্যুত্থানের স্মরণে যে ঘোষণাপত্র জারি করার কথা ছিল, সেই ঘোষণাপত্র নিয়ে কিন্তু জনমনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল। সেই বিষয়টি কিন্তু এখন কিন্তু এই যে তাদের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু এখন আলোচনা তুঙ্গে রয়েছে। আমরা কিন্তু এখনও কোনো তথ্য পাইনি। পরবর্তী তথ্য পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। রিয়াজ, এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সামনে থেকে সর্বশেষ। সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সৃষ্টি হয়েছে নতুন সংকট। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই সীমান্তে চোখ কান খোলা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সেই সঙ্গে বৈদেশিক কূটনীতির আবহে রাজনৈতিক সমাধানে এক টেবিলে বসা উচিত বলেও মনে করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। সামরিক জান্তার সঙ্গে টেক্কা দিতে জারি রেখেছে বিরোধী অবস্থান। নিত্যই আতঙ্ক আর ভীতি বাড়ছে বাংলাদেশ সীমান্তে। সমাধানের দ্বারপ্রান্তে আসা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও এই পরিস্থিতিতে পড়েছে অনিশ্চয়তার দোলাচলে। নিরাপত্তা চ্যালেঞ্জ তো বটেই। ভৌগোলিকভাবে লাগোয়া সীমান্তে অস্থিরতা বাড়লে বাড়তে পারে মাদক চোরাচালান, মানব পাচার ও অস্ত্র কারবারির মতো ভয়ঙ্কর অপরাধ। রাখাইনদের উগ্রতা হিংস্রতায় রূপ নিলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। বোঝা হিসাব হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য যেটুকু উদ্যোগ আমরা গত কিছুদিনে দেখেছি, সেই উদ্যোগটা এখন আরেকটা নতুন জটিলতার মধ্যে পড়ল। কারণ এখন ধরেন আমরা যদি মিয়ানমার সরকারের সাথে একটা চুক্তি বা একটা আয়োজন করিও, সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আরাকান আর্মি আমাদের সহযোগিতা না করে, তাহলে সেটা বাস্তবায়ন করা যাবে না। এখন এই মুহূর্তে তো আরাকান আর্মির সাথে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নাই। আরাকান আর্মি তো স্টেট না তো এটা, বা এখানে একটা আলাদা যুদ্ধ শুরু হতে পারে, তখন রোহিঙ্গা ঢুকে যেতে পারে। এমন হতে পারে তারা আমাদের কিছু জায়গা দখল করে ফেলতে পারে। হয়তো হবে না, কিছুই হবে না, সুন্দর হবে, কিন্তু আমরা যদি আগে যে মেজারগুলো নিয়ে ফেলি তাহলে সুবিধা হবে। এই গুমোট পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সংকটে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আজকে যদি আমি মিয়ানমারে তার রাষ্ট্রের সীমানার মধ্যে তাদের কোনো একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ করি বা কাজ করি আনুষ্ঠানিকভাবে, তাহলে কিন্তু আমিও কিন্তু অন্যের জন্য কিন্তু জায়গা তৈরি করলাম বা দৃষ্টান্ত তৈরি করলাম। তো কাজেই আমাকেও সেই জায়গায় সাবধানভাবে যেতে হবে, চিন্তা করে যেতে হবে। আমরা যদি তাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারি আরাকান আর্মির সাথে, ওদের সামনে একটা দুর্ভিক্ষ আসতেছে, এটা আমি এতটুকু বলতে পারি, সেখানে আমরা তাদের সাহায্য করতে পারি। ছোটো আকারে করি, আমরা করতে পারি, যেটাই করি না এখন জাতিসংঘের সঙ্গে নিয়ে করতে হবে। যে কোনো ভুল পদক্ষেপে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে উল্লেখ করে সতর্ক ও কৌশলে পা ফেলার পরামর্শ বিশ্লেষকদের। রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে তাদেরকে প্রত্যাবর্ষণ, এটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1। তার সাথে সাথে কিন্তু এখন আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টাও জড়িত হয়ে পড়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বর্তমান সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই পক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুপুরে টেকনাফের নাফ নদী সীমান্ত পরিদর্শনের পর ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন যে আমাদের 271 এই কিলোমিটার যে আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিল রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে।
চব্বিশের চেতনাকে ধারণ করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে আলোচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি সহ প্রতিটি ক্ষেত্রে মানুষ যাতে পরিবর্তন অনুভব করে সেভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। তেজগাঁও কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 জন বিভাগীয় কমিশনার ও 31 জন জেলা প্রশাসক যোগ দেন এই কনফারেন্সে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের অভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই চেতনাকে আপনাদের ধারণ করতে হবে এবং কার্যক্রমে তার প্রতিফলন থাকতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে মাঠ প্রশাসনকে প্রয়োজনে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করা। দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন, যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। পুলিশ সদস্যদের মধ্যে যারা নিরপরাধ তাদের ভয়ের কোনো কারণ নেই বলে জানান প্রধান উপদেষ্টা। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। শিক্ষায় বিশেষ জোর দেওয়ার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সময় মতো স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক না পৌঁছালে নিজেদের মতো করে পরিস্থিতি গুছিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে যাতে করে আমরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনকে হালকা করতে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এদেরকে আইনের আওতায় আনতে 1 সপ্তাহের মধ্যে কমিটি গঠনের কথা জানিয়ে তারা বলেন, জুলাই আন্দোলনে হত্যার বিচারও দ্রুত শেষ করা হবে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই আন্দোলনে স্বজনহারা পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দিতে এই আয়োজন। যোগ দেন অন্তর্বর্তী সরকারের বেশ কজন উপদেষ্টা ও শহীদ পরিবারের সদস্যরা। হত্যার বিচারে ধীরগতির সমালোচনা করে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা। 1000 শহীদের রক্তের উপরে পা দিয়ে আজকে ক্ষমতায় গিয়েছেন, আমি এখনো মামলা করতে পারি না। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় কাজ শহীদ পরিবারকে সহায়তা করা বলে মন্তব্য করেন সার্জিস আলম। দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি। অনুষ্ঠানে মৎস্য প্রাণী ও সড়ক উপদেষ্টাও একমত শহীদ পরিবারকে সহায়তা নিশ্চিতের। শহীদ পরিবারদের জন্য আর্থিক সহায়তা এবং যে চিকিৎসার জন্য আহতদের জন্য চিকিৎসার সহায়তার ব্যবস্থা করে। আমাদের প্রথম এবং প্রধান কাজ করার দায়িত্ব হচ্ছে যে এই হত্যাকারীদের প্রত্যেকের বিচার করা। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার খেলায় পা না দেওয়ার জন্য আহ্বান পরিবেশ উপদেষ্টার। প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে। হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে উল্লেখ করে মামলা বাণিজ্যের বিরুদ্ধে সতর্ক করেন আসিফ নজরুল। টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য মামলা বাণিজ্য শুরু হয়েছে, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পুলিশ বিভাগে নতুন নিয়োগে 1 বছর সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে 77 জন শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে আহতদের তালিকা করা হবে বলে জানানো হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশকে আবারও নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নীলফামারীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার আদায়ে আর কাউকে যাতে স্বৈরাচারের হাতে জীবন দিতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী। তার পরিবারের জন্য তৈরি বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন সময় দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে।
যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। তিনি বলেন, দেশকে গড়তে সবার ঐকমত্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দেশে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কোম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এস আলম গ্রুপের কাছে জনতা ব্যাংকের পাওনা কমপক্ষে ১০,০০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। এদিকে এস আলম গ্রুপের ৮টি কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক। হিরোজুম্মানের রিপোর্ট। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের থাবায় কাবু রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটি থেকে কমপক্ষে ১০,০০০ কোটি টাকা বের করে নিয়েছেন এই বিতর্কিত ব্যবসায়ী। প্রাপ্ত তথ্য বলছে, জনতা ব্যাংক থেকে এস আলমের কথিত ঋণের শতভাগই এখন খেলাপি। যেটি সমস্যা হচ্ছে যে এই মর্টগেজটা ওখানেও ওভার ভ্যালুড করা হয়েছে। দেখা যাচ্ছে যে যত টাকার এগেনস্টে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু মর্টগেজ যখন এটা নিলামে উঠাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার ভ্যালুয়েশনটা এত বেশি যে যত টাকার সে মর্টগেজ ঋণ নিয়েছে তার 1/5 ওই বর্তমান যে মর্টগেজ আছে সেটা বিক্রি করলেও হচ্ছে না। আর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ১,৭৭৭ কোটি টাকা খেলাপি আদায়ে কোম্পানিটির সম্পত্তি নিলামে তুলছে জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখা। সুতরাং এগুলো তো ব্যাংকের একটা বড় ধরনের ত্রুটি এতদিন হয়ে এসছে। এখন যতটুকু পারা যায় এই ব্যাংকগুলোকে এই কি বলে খেলাপি ঋণটা আদায় করে জনগণের যে আমানতটা তার ফিরিয়ে দেওয়া উচিত। এস আলমের ২,৯৭১% জমি নিলামে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এস আলম গ্রুপের ৮টি কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করতে আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এই ৮টি কোম্পানি বন্ধের ঘোষণা দেয় এস আলম গ্রুপ। হিরোজুম্মান, ২১ টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্য পার্লামেন্টের লেবার পার্টি সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ ১ বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে ১০,০০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে ১ বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ। যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যে বাড়িওয়ালারা ৩ মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে না চলেন তাদের ন্যূনতম ১০,০০০ থেকে শুরু করে ১.৫ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মুছে ফেলার পর নতুন করে আঁকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা ঘৃণাস্তম্ভের গ্রাফিতি। এরপর সেই ছবিতে ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এর আগে কারওয়ান বাজারে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। সুমাইয়া খানের রিপোর্ট।
গত 28 ডিসেম্বর গভীর রাতে রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীদের অনেকেই। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে শনিবার রাতেই তা পুনরায় আঁকার ব্যবস্থা করে। ঘোষণা করা হয় ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে এবং স্বৈরাচারের পরিণতি নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। আমাদের প্রত্যেকেরই মনে এটা খুব ক্ষোভের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। যেই সকল ব্যক্তি, দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচারমূলক আচরণ করবে তাদেরকে আমরা যুগে যুগে এরকমভাবে জুতা নিক্ষেপ করব। এদিকে গণহত্যার দায়ে বিচার দাবি করে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। এ সময় তারা সাবেক স্বৈরশাসক হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান। ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে হাসিনাকে ফেরত দিতে হবে, আর যদি ফেরত না দেয় আমরা তুঘর আন্দোলন করে তুলব। দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ছাত্রদলের নেতারা বলেন, ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার দোসরদের প্রতিরোধের কোনো বিকল্প নেই। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন করতে বাধা নেই বললেন সিইসি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান সিইসি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের প্রতিবেদন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভার। যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তিনি বলেন, ভোটের প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আগামী 6 মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এখন সেই পরিস্থিতি নাই। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই। 2 তারিখে আমরা ড্রাফট খসড়া ভোটার তালিকা দেব, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে যাবে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার আর আগের মতো দিনের ভোট রাতে হবে না। আমার আগের মতো রাতে ভোট হবে বা এই ধরনের কোনো কিছু চায় এখন কেউ তো চায় না। সবাই তো ফ্রি ফেয়ার ইলেকশন চায়। দিস ইজ এ গ্রেট অ্যাডভান্টেজ। এটাকে ক্যাপিটালাইজ করতে হবে আমাদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেল 5টায় দেওয়া হবে প্রতিবেদন। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী। মফিউর রহমানের রিপোর্ট। ভবনে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, আগুনের কারণ অনুসন্ধানে অনেকগুলো টিম কাজ করছে। নমুনা দেশের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারযোগ্য কিনা পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে বলে জানান গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক। অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। এদিকে আগের কয়েকদিনের মতোই সচিবালয়ে সাংবাদিকদের ঢোকার কোনো অনুমতি ছিল না। সকাল থেকে বাইরে অবস্থান করলেও পরে বেলা প্রায় 2টার দিকে অস্থায়ী অনুমতি নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ভেতরে ঢোকেন। সচিবালয়ে ঢোকার পর দেখা যায় আগুনের চিহ্ন, ভেতর দিক থেকেও পোড়ার দাগ স্পষ্ট। ভবনটি ঘিরে রেখেছে পুলিশ, বন্ধ সবকটি প্রবেশদ্বার।
সচিবালয়ে আগুনের পর সোমবার দ্বিতীয় দিনের মতো অফিস করেন কর্মকর্তা কর্মচারীরা। এদিনও সচিবালয়ে ঢোকায় ছিল কড়া নিরাপত্তা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ খাতে এখনও বিগত আওয়ামী লীগ সরকারের ডিজিটাল ভূত চেপে আছে। পোস্টপেইড থেকে প্রিপেইড মিটারে রূপান্তরের নামে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ চক্র যে মহা দুর্নীতি করেছে তার বোঝা এখনও বইতে হচ্ছে জনগণকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরও মিটার জালিয়াতি থেকে রেহাই মিলছে না গ্রাহকদের। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার পাশাপাশি ত্রুটিপূর্ণ প্রকল্প পুনর্বিবেচনা করা প্রয়োজন। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। বিদ্যুৎ খাতে 4.5 কোটির বেশি গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর জন্য 6টি বিতরণ সংস্থা মিটার সরবরাহের অনুমোদন পায়, যারা সবাই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই বন্ধু চক্রের সদস্য। দেশীয় প্রতিষ্ঠান অকুলিন টেক, টেকনো ইলেকট্রিক্যাল ও এসকিউ ট্রেডিংয়ের পাশাপাশি চীনের 3টি কোম্পানি সেনজেন স্টার, হেক্সিং ও ওয়াসিয়ন গ্রুপ এই চক্রে যুক্ত হয়ে মিটার সরবরাহ করে। প্রিপেইড মিটার স্থাপনের নামে কয়েক হাজার কোটি টাকা তছরূপ করে তারা। মিটার বাণিজ্যের নামে টাকা পাচারেরও অভিযোগ আছে এ চক্রের বিরুদ্ধে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সাবেক প্রতিমন্ত্রী দোসরদের সুবিধা দেওয়ার জন্য প্রতিটি মিটারের দাম প্রায় দ্বিগুণ ধরা হয়েছে। মিটারের ক্ষেত্রে যে এক ধরনের ভৌতিক পরিস্থিতি এবং এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে অর্থ উত্তোলনের জন্য, এবং এই অভিযোগও রয়েছে যে সরকারের আয় কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অর্থগুলো বাড়তি আদায় করে এই কোম্পানিগুলো এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার। প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যেও ক্ষোভ রয়েছে। অনেকেই বাড়তি বিল আদায়ের অভিযোগ করেন, আবার অনেক মিটার অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। আগের থেকে এখন 3 গুণ বিল দেয়, 2 গুণ বিল দেয়। কোন এখানে গলত আছে, গলতটা আপনার খুব জরুরি ভিত্তিতে বের করা দরকার। ওনারা যে নতুন মিটার লাগাই গেছেন, এই মিটারগুলি সাধারণত আমরা টাকা ভরলেই টাকা নাই হয়ে যায়। আমি কোনো কিছু করার নাই, কতবার গেছি জিজ্ঞেস করছি যে মিটারে কোনো ক্ষতি আছে কিনা, মিটারে কোনো সমস্যা আছে কিনা, আপনার আসে তাও আসে না তারা। তো কিছুদিন আগে আমার মিটারটা হ্যাং হয়েছে। হ্যাং হওয়ার পর আমি গেছি, এরা বলবো টেম্পার দিতে হবে। টেম্পার দিছি 1000 টাকা দিয়া। এরপরে টেম্পারে যে মিটার নষ্ট হয়ে গেছে। পরে আবার এই মিটার, আমার বাসার মিটারটা আমি আবার লাগাইতে হয়েছে 6000 টাকা দিয়ে। বিশ্লেষকেরা বলছেন, মিটার বাণিজ্যের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর পাশাপাশি সাবেক বিদ্যুৎ সচিব, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালকেরাও যুক্ত ছিলেন। সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা উদ্যোগের পেছনে ছিল একটা দুর্নীতি বা কমিশন, এবং এই দুর্নীতিটা পুরো একটা ক্যান্সারের মতো সরকারের সমস্ত অঙ্গের মধ্যে চলে গেছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল এটার মধ্যে একটা অন্যতম শীর্ষে, এবং সেখানে নসরুল হামিদের ভূমিকা তো ছিল খুব গুরুত্বপূর্ণ। তারা বলছেন, মিটার কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি ক্ষতিপূরণও আদায় করতে হবে। প্রিপেইড মিটার নিয়ে যা যা হয়েছে সেটা নিয়ে খুব দ্রুত গতিতে একটা তদন্ত করে এটার জন্য দায় দায়িত্ব নির্দিষ্ট করে এটার পরিবর্তন কিভাবে হইতে পারে সেই কাজটা, এটা আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে, কিন্তু সরকারের উদ্যোগটা দরকার। কারা এই ধরনের ম্যানিপুলেশনের সাথে জড়িত সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা, এবং যে পরিমাণ আদায় হয়েছে সেগুলো পুনরায় আবার কিভাবে ফেরত নেওয়া যায়, এবং এখানে কোনো ধরনের কারিগরি ত্রুটিকে বা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো এখানে বের করে আনা দরকার। বর্তমানে দেশে বিদ্যুৎ খাতে মোট গ্রাহক প্রায় 4,72 লাখ। এর মধ্যে প্রায় 71,20,000 গ্রাহকের কাছে প্রিপেইড মিটার পৌঁছেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এবার 24-এর বাংলাদেশ, আগামীর সম্ভাবনা। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে 2024 সালের জুলাই আগস্টে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানবতা বিরোধী অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও বাক স্বাধীনতা অর্জন হলে আগামীতে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। মানিক শিকদারের প্রতিবেদন। শেখ হাসিনার শাসন আমলের 15.5 বছরে মানবাধিকার পরিস্থিতির ভয়ঙ্কর চিত্র প্রকাশ পায়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ।
চলতি বছরের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতগুলো মানুষ, ছাত্র জনতা, ছোট ছোট শিশু এরা মারা গেছে। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি রিসেন্টলি যে বৌদ্ধভূমির ওই পাশেই আরেকটা কবরের পাওয়া গেছে, যেখানে স্তূপ আকারে অনেকগুলো লাশ, একটার ভিতরে 50টা 60টা করে লাশ পাওয়া গেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার পাশাপাশি গঠন করা হয়েছে গুম কমিশন সহ বিভিন্ন তদন্ত কমিশন। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন, যেখানে 1676টি অভিযোগ জমা পড়েছে। যেই আয়নাঘর বা গোপন বন্দিশালা বা সিক্রেট সেল যেগুলি ছিল সেগুলিকে চিহ্নিত করা এবং এই বিষয়গুলি নিয়ে একটা রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া। এবং আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি যে 1600-1700 যে অভিযোগ আমাদের কাছে এসছে, এটা বাছাই প্রক্রিয়ায় চলছে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে আইনের শাসন ও অবাধ তথ্য প্রবাহ, বাক স্বাধীনতা নিশ্চিত জরুরি। কে ক্ষমতায় যাবে এই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। একটা মানবিক বাংলাদেশ গড়ার চাইতেও ক্ষমতায় যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে আসতেছে। আমার কাছে মনে হয় অন্তত পক্ষে এই 15 বছর শাসনের ব্যবস্থার মতো থাকবে না। অবশ্যই কিছু না কিছু গণতান্ত্রিক আবহাওয়া আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত মানুষ আস্থাশীল হতে পারছে না, কোথায় যেন মানুষের ভিতরে একটা সন্দেহ কাজ করছে এবং এই সন্দেহের দোদুল্যমানতায় থেকে আমরা যে খুব সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার বা রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করতে পারবো, সেই জায়গাটাও কিন্তু এখন সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইনের শাসনের প্রতি সম্মান, পরমত সহিষ্ণুতা ও গণতন্ত্রের চর্চার আহ্বান মানবাধিকার বিশেষজ্ঞদের। আইনের শাসন মানে হচ্ছে নিজের মতো করে আইন তৈরি করে শাসন করবো সেটা না, সুশাসন থাকতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বিপিএল এ জয় দিয়ে শুরু বরিশাল, রংপুরের টিকিট না পেয়ে মিরপুরে ভাঙচুর। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল গঠন করা হবে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ABM আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 31 ডিসেম্বর জাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন এবং 10 ও 15 জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 25 জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন এবং 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো। রোববার বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন সহ 2 দফা দাবিতে আমরণ অনশনে বসেন এক শিক্ষার্থী। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্যোগে হয়ে গেল গ্রাহক সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সমাবেশে 2 শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। সংকট কাটিয়ে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে প্রধান অতিথি বলেন, গ্রাহকদের আস্থা আছে বলেই উত্তোলনের চেয়ে জমার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কুমারিকা সেভ দ্য নেচার উদ্যোগে সম্প্রতি মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছে কুমারিকা ও গার্বেজ ম্যানের যৌথ চিড়িয়াখানা পরিষ্কার কার্যক্রম। 20 জন স্বেচ্ছাসেবক, গার্বেজ ম্যানের 5 জন কর্মী ও 10 জন পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে যথাযথভাবে পৃথক ও রিসাইকেল করার ব্যবস্থা করা হয়। হেমাস গ্রুপের কুমারিকা 2023 সালের অক্টোবর থেকে পরিবেশ সংরক্ষণে কুমারিকা সেভ দ্য নেচার কাজ করে আসছে। অক্টোবর 2023 থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত
1166টি বাড়ি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ইভেন্ট মিলিয়ে 14,242 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। বিপিএল এর টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। এমনকি খুলনা টাইগার্সের দলপতি মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে দেয় তারা। গেট ভাঙায় টিম বাসগুলো 2 নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি। পরিস্থিতি সামলাতে লাঠিপেটা করতে হয়েছে পুলিশকে। পারভেজ খোকনের রিপোর্ট। টুর্নামেন্ট শুরুর দিনই বিপিএল এর টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেই উদ্বোধনী ম্যাচে মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে দর্শকরা ব্যানার, ফেস্টুন ভাঙা শুরু করে। পরবর্তীতে হোম অফ ক্রিকেট খ্যাত শেরে বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলে তারা। সে সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ক্ষুব্ধ দর্শকদের বাধার মুখে পড়েন। তার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টিকিটের জন্য এমন উন্মাদনা থাকলেও উপচে পড়া গ্যালারি নিয়েই শুরু হয় এবারের বিপিএল। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার, বৈষম্য বিরোধীরা। আরাকান আর্মির প্রভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন সংকট, দুপক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। দেশকে আবারও নির্বাচনী ধারায় ফেরাতে আহ্বান তারেক রহমানের। পাওনা আদায়ে এস আলমের জমি উঠছে নিলামে, 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হচ্ছেন টিউলিপ সিদ্দিক, ডেইলি মেইলের প্রতিবেদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।